তোমাদের সবাইকে স্বাগত গণিত গুরুর ইউটিউব চ্যানেলে। তো আমরা স্টার্ট করছি ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের ক্যালকুলাস পার্ট। তো ক্যালকুলাস পার্টে আমরা ডিফারেন্সিয়েবিলিটি কন্টিনিউটি পড়ার আগে লিমিটটা আমাদের পাকা হতে হবে। লিমিটের কনসেপ্টের উপর বেস করেই কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি কনসেপ্ট আছে। তো সবার প্রথমে আমরা লিমিটটা ভালো করে শিখব, তারপরে কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটিতে যাব। তো সবার প্রথমে আমি ক্যালকুলাস কেন প্রয়োজন সেটা সম্বন্ধে একটু বলবো। তো দেখো, তোমরা এতদিন পর্যন্ত যা যা শিখেছো ম্যাথমেটিক্সের অ্যালজেব্রা, অ্যালজেমেট্রিক, জিওমেট্রি বা ট্রাইগোনোমেট্রিতে, তো সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই সব প্রবলেম প্রায় তোমরা স্থির জগতের প্রবলেম সলভ করেছো। যেমন ধরো তুমি একটা বৃত্ত, ঠিক আছে, এর ক্ষেত্রফল বার করতে হবে, এটা একটা প্রবলেম দিয়েছে তোমার। তো সেক্ষেত্রে কি তোমাদের এই যে রেডিয়াস আর এটা কি ফিক্স থাকতো, তাই না? তো তোমরা প্রবলেমটাকে একটা ছবির মতো কল্পনা করে সলভ করে দিতে। কিন্তু একটু ভেবে দেখো, বাস্তব দুনিয়াটা কি ছবির মতো নয়, এটা অনেকটা ভিডিওর মতো। সবকিছু পরিবর্তনশীল, সবকিছু চেঞ্জ হচ্ছে, তাই না? তো বাস্তব জগতে অনেক প্রবলেমই তাই আমরা আমাদের যে আগের গাণিতিক জ্ঞান সেগুলো শুধুমাত্র সেইগুলো দিয়ে সলভ করতে পারবো না। তো তার জন্য আমাদের প্রয়োজন পড়লো ক্যালকুলাস। যেমন আমি একটা উদাহরণ দিই তোমাদের। ধরো তুমি ঘুরতে বেরিয়েছো, বাইকে ঘুরতে বেরিয়েছো। তো সেক্ষেত্রে দেখা গেল তুমি ওই যে ঘুরতে বেরিয়েছো রোড ট্রিপ, তাতে 100 কিলোমিটার গেলে 2 ঘন্টা সময়, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমার স্পিড বা ভেলোসিটি যা বলবে আমি এখন ধরে নিচ্ছি স্পিডটা কি হবে। তো যদি তোমাদের জিজ্ঞাসা করি, তোমরা এইভাবে ক্যালকুলেট করে বলবে যে 50 কিলোমিটার/আওয়ার, তাই না? যেটা হচ্ছে তোমাদের অ্যাভারেজ স্পিড। কিন্তু একটু ভেবে দেখো, তোমরা পুরো রাস্তা, তোমাদের যে যাত্রা পথে, সেখানে কি সবসময় 50 কিলোমিটার/আওয়ারই তোমরা বাইক ভাগিয়েছো না? এর থেকে কমেও গেছো, এর থেকে বেশিতেও গেছো, তাই না? এইবার আরেকটা সিনারিও ভাবো, এই যে যাত্রা পথে একটা ট্রাফিক পুলিশ আছে, সে তার র্যাডার গান নিয়ে তোমার বাইকের স্পিড মাপছে। তো এইবার পুলিশ অফিসার দিক থেকে ভাবো, সে কি মানে তার কি যায় আসবে তুমি তোমার অ্যাভারেজ স্পিড কত ছিল বা তুমি আগে কত স্পিডে গেছো, যায় আসবে না। পুলিশ অফিসার দেখবে তোমার ওই মুহূর্তে কত স্পিড ছিল বাইকের, তাই না? সেই হিসাবে তোমার চালান করবে। যদি তোমার স্পিড লিমিটের থেকে কম হয় স্পিড, তাহলে চালান হবে না, আর যদি বেশি থাকে তাহলে চালান হবে। তো এক্ষেত্রে একটু ভেবে দেখো, তোমাকে যখন আমি জিজ্ঞাসা করছি যে তোমার বাইক কত স্পিডে গাড়ি চালিয়েছো, তুমি একটা ডিস্টেন্স নিচ্ছ 100 কিলোমিটার, আর একটা টাইম ডিউরেশন, একটা সময় ব্যবধান নিচ্ছ 2 ঘন্টা, দিয়ে তারপরে তুমি ক্যালকুলেট করে বলেছো। কিন্তু পুলিশ অফিসার এর কাছে কোনো তোমার ডেটা নেই যে তুমি কত স্পিডে আগে গাড়ি চালিয়েছো, পরে চালাবে, কোনো ডেটা নেই। পুলিশ অফিসার এক মুহূর্ত নিচ্ছে তোমার বাইকের স্পিডে ক্যালকুলেট করতে, বা ওই রেডার মেশিনটা কয়েক মুহূর্ত না, 1 মুহূর্ত সময় নিচ্ছে। মানে কি, খুব ছোট সময় নিচ্ছে। টেন্স টু জিরো এর মানে আমরা একটু পরে শিখবো। খুব ক্ষুদ্র সময় নিচ্ছে, ইনফাইনাইটলি ক্লোজ টু জিরো। তো এইবার ভেবে দেখো, তার মানে কি আমরা কি করছি, কিভাবে ভেলোসিটি বার করছি? ডিসটেন্স বাই জিরো। এবার ডিসটেন্স বাই টাইম ডিউরেশন। তো এই ক্ষেত্রে কি টাইম খুব ছোট, প্রায় জিরো, তাই না? আর তাহলে যে ডিসটেন্সটাও যাবে তুমি ওই অত কম সময়, ইনফাইনাইটলি ক্লোজ টু জিরো সময়, সেটাও কি হবে, খুব কম হবে, খুব ছোট হবে, তাই না? প্রায় জিরো হবে। তো তাহলে এই 0/0 দিয়ে কিভাবে ভেলোসিটি পার করবে ওই রেডার মেশিনটা? আসলে এটা কি ম্যাথমেটিক্যালি আমরা এটা লিখতে পারি না। ম্যাথমেটিক্সের সব রুল এটা ভেঙে দিচ্ছে, তাই না? তো আমরা এইভাবে লিখতে পারি না, এটা ভুল লেখা হচ্ছে। আসলে টাইম ডিউরেশনটা কি খুব ছোট, কিন্তু জিরো নয়, ইনফাইনাইটলি ক্লোজ টু জিরো, কিন্তু জিরো নয়, তাই না? তো সেক্ষেত্রে এই যে আমি এক্সাম্পলটা দিচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে যেহেতু রেডারটা মুহূর্তের মধ্যে তোমার সময় মাপছে, তাহলে এক্ষেত্রে কি টাইম ডিউরেশনটা খুব কম। তো
ইনফাইনাইটলি ক্লোজ টু জিরো, তাহলে আমি টাইম ডিউরেশনটা ধরে নিচ্ছি ডেলটি। আর এই যে টাইম ডিউরেশনে যখন রেডার দিয়ে তোমার স্পিড মাপা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমার অতিক্রান্ত দূরত্ব ডেল এস ধরে নিচ্ছি। তো এইবার আমরা এই জিনিসটাকে এক্সপ্রেস কিভাবে লিখবো, যে খুব কম সময়ে ইনফাইনাইটলি ক্লোজ টু জিরো সময়ে ডেল এস ডিস্টেন্স কে আছে। তো এই ক্ষেত্রে আমরা লিখি লিমিটের কনসেপ্ট আছে, লিমিট ডেল টি টেন্ডস টু জিরো। এর মানে কি হলো, যে এই যে ডেল টি টাইম ডিউরেশন, এটা টেন্ডস টু জিরো মানে জিরো খুব কাছে, ইনফাইনাইটলি ক্লোজ টু জিরো তার মানে জিরো অসীম ভাবে কাছে, মানে খুব কাছে, যত কাছে তুমি ভাববে তার থেকেও কাছে, ঠিক আছে। তো এত ছোট এই টাইম ডিউরেশন, তার মধ্যে যে ডিসটেন্স অতিক্রম করেছে সেইটা, এই দুটোকে ভাগ করলে আমরা স্পিডটা পাবো, তাই না? তো এই যে এত ছোট যে এক্সপ্রেশন গুলো, সেগুলো কি আমরা নর্মাল ভাবে করতে পারবো? পারবো না, এখানে ফাংশন আসতে পারে, ঠিক আছে। তো এই এই যে প্রবলেম গুলো, এগুলো আমরা আমাদের নর্মাল অ্যালজেব্রা জ্ঞান দিয়ে সলভ করতে পারবো না, এক্ষেত্রে আমাদের ক্যালকুলাসের কনসেপ্ট প্রয়োজন, ঠিক আছে। তো চলো আমরা একটা এই এক্সাম্পল দেখলাম। এইবার একটা ফাংশনের কি আমরা দেখব যে কিভাবে ফাংশনটা বিহেভ করছে। তো এই ফাংশনটার দিকে একটু দেখো। তো এবার আমি যদি কোশ্চেন করি যে f অফ 2 কি হবে, যদি আমি প্রশ্ন করি f অফ 2 কি হবে, তো তোমরা কি বলবে? চলো দেখা যাক, চেষ্টা করা যাক f অফ 2 বার করা, ঠিক আছে। তো f অফ 2 মানে x এর জায়গায় বলে 2 বসিয়ে দেব, তাই না? তো 2 এর স্কয়ার মাইনাস 4, এটা কি দাঁড়াচ্ছে 0/0, আবার আনডিফাইন্ড ফর্ম, তাই না? এটা কি হচ্ছে, ম্যাথমেটিক্সের রুল ব্রেক করছে, তার মানে f অফ 2 আমরা বার করতে পারবো, তাই না? কারণ 0/0 আসছে, ঠিক। তো আমরা দেখলাম 0/0 আনডিফাইন্ড ফর্ম আমরা পাচ্ছি, তার মানে f অফ 2 এর ভ্যালু আমরা বার করতে পারবো না। এবার দেখো, আমরা আগে শিখেছি যে নিচে ডিনোমিনেটর কখনো 0 হয় না, তার মানে আমরা যখনই এক্সপ্রেশনটা লিখছি তখনই আমরা পাশে এই কন্ডিশনটা লিখতে বাধ্য হচ্ছি, ঠিক আছে। তো তার মানে কি, x not equal to 2, x এর মান 2 হতে পারে না, ঠিক আছে। তো যদি 2 না হয়, তাহলে আমরা এটাকে ভেঙে এইভাবে লিখতে পারি, তাই না? x minus 2, x minus x plus 2, ঠিক আছে। তো এটা হচ্ছে x plus 2। তো দেখো, এটা অনেকটা একটা সরলরেখার সমীকরণ চলে এলো। তো এটা গ্রাফ যদি আমরা আঁকি, তাই না, কি পাবো দেখা যাক, আমরা গ্রাফটা অনেকটা এরকম একটা গ্রাফ পাবো। তো যেখানে এখানে যদি x equals to 2 হয় বললাম, তো x equals to 2 তে কি আমরা f of 2 আনডিফাইন্ড হলো, মানে f of 2 খুঁজে পাচ্ছি না, তাই না? f of 2 এর ভ্যালু আমরা ডিফাইন মানে ফাইন্ডই করতে পারবো না, আনডিফাইন্ড হয়ে গেল, ঠিক আছে। মানে তাহলে আমরা সরলরেখাটা তো পুরো হুবহু হবে যেটা এই সরলরেখা সমীকরণে হয়, কিন্তু একটা এক্সট্রা কন্ডিশন যেটা ছিল x not equals to 2, তার মানে x যখন 2 হবে y এর ভ্যালু আমরা পাবো না, তাহলে এখানে কি হবে, একটা গর্ত তৈরি হবে, তাই না? তো এটাকে আমরা বলি গোল। তো আমরা পুরো গ্রাফটাই পাবো, কিন্তু শুধু x equals to 2 এর y এর ভ্যালুটা পাবো না, f of x এর ভ্যালুটা পাবো না, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হলো, তাহলে f of 2 টা আমরা বার করতে পারলাম, কিন্তু আমরা এটা তো দেখতেই পারি যে 2 এর আশেপাশে বা 2 এর খুব কাছে, ইনফাইনাইটলি ক্লোজ টু 2, এই যে ফাংশনটা কেমন বিহেভ করে বা কি ভ্যালু হয় এর। তো সেই ক্ষেত্রে আমরা সেটা কিভাবে লিখবো, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, মানে 2 এর ইনফাইনাইটলি ক্লোজ টু 2, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে f of x এর ভ্যালু কি হবে দেখা যাক। তো এটা কি আছে, লিমিট x টেন্ডস টু 2, তার মানে এখানে আমরা দুইটা যদি বসিয়ে দিই, এবার দেখো x এর ভ্যালু কি 2 এর খুব কাছে, তাহলে এই যে এর লিমিটিং ভ্যালু, মানে এই যে ফাংশনটা, এটাও কোন দিকে যাবে, এটা x এর জায়গায় 2 বসালে
যে যা ভ্যালু হবে তার দিকে যাবে, মানে হচ্ছে 4 এর দিকে এটা যাবে। তার মানে যদি আমরা এই পয়েন্টটা অ্যাজিউম করি, ঠিক আছে, এর ইনফাইনাইটলি ক্লোজ টু 2 যে পয়েন্ট গুলো, সেইখানে লিমিটিং ভ্যালু হবে 4, তাই না? y এর ভ্যালু এখানে 4। তো দেখা গেল এইভাবে আমরা লিমিট এখানে বার করতে পারবো, ঠিক আছে। তো এটা মোটামুটি বোঝা গেছে। চলো এবার আমরা শিখবো যে একটা লিমিট এক্সিস্ট করে কি করে না সেটা কিভাবে বুঝবো, ঠিক আছে। একটা জিনিস দেখো, এখানে তুমি দাঁড়িয়ে আছো, তো তোমার সামনে একটা দেওয়াল কল্পনা করো। যখন তুমি দেওয়ালের এই সাইডে আছো, তখন তুমি দেওয়ালের দিকে যাচ্ছ। তো তুমি যাচ্ছ যাচ্ছ যাচ্ছ, হাইয়েস্ট তুমি কত দূর যেতে পারবে? দেয়াল, দেয়াল অবধি। তার মানে কি এক্স্যাক্টলি দেয়ালটা যে পয়েন্ট আছে সেই পয়েন্টে তুমি পৌঁছাতে পারবে না, কারণ সেখানে দেওয়াল আছে আর দেওয়ালটা পেরিয়েও যেতে পারবে, তাই না? তো তোমার লিমিট বা সীমা হচ্ছে এই পর্যন্ত। একইভাবে তুমি যখন এই দিকে দাঁড়িয়ে থাকবে, দেওয়ালের দিকে অগ্রসর হবে, সেক্ষেত্রে তোমার সীমা হচ্ছে এই দেওয়াল বলবে, আর দেওয়ালটা যে পয়েন্ট আছে সেই পয়েন্টে তুমি পৌঁছাতে পারবে। তো এক্স্যাক্টলি লিমিটের কনসেপ্টটাও ঠিক এমনই, যে আমরা পার্টিকুলার যখন একটা পয়েন্টের লিমিটের কথা আলোচনা করছি, তো সেক্ষেত্রে আমরা পার্টিকুলার ওই পয়েন্টে কখনোই পৌঁছাবো না। আমরা তার খুব কাছে, ইনফাইনাইটলি ক্লোজ টু ইট, ওই ফাংশনের ভ্যালু কি হবে সেটা বার করব, ঠিক আছে। তো আমরা লিমিট থিওরিতে এক্স্যাক্টলি কি করছি, আমরা আসলে ওই যে পয়েন্টের লিমিট সম্বন্ধে আলোচনা করছি পার্টিকুলারলি, ওই পয়েন্টের ফাংশনের ভ্যালুতে আমরা ইন্টারেস্টেড নয়, আমরা এর ইনফাইনাইটলি ক্লোজে কি ভ্যালু হবে বা ফাংশনটা কেমন বিহেভ করবে সেইটাতে ইন্টারেস্টেড, ঠিক আছে। তো তো দেয়াল দিয়ে বোঝা গেল যে লিমিটটা কিভাবে হচ্ছে। আচ্ছা, এবার তুমি বলো যে আমরা যখন এই দিক থেকে অ্যাপ্রোচ করছি কোন একটা পয়েন্টের দিকে, লিমিটিং ভ্যালু দিয়ে ফাংশনটা যেমন বিহেভ করছে, এই দিকে যেমন ফাংশনটা বিহেভ করছে, যে এই দিক থেকে যেমন বিহেভ করছে, তো এটা কি লেফট হ্যান্ড সাইড। তো আমরা এই দিকে যদি যে কোনো পয়েন্ট নিই, সেটা কি হবে, এর থেকে ছোট হবে। তো সেটাকে আমরা a মাইনাস এইভাবে লিমিট x টেন্ডস টু a মাইনাস এইভাবে ডিনোট করি। লেফট হ্যান্ড লিমিট মানে যখন আমরা এই দিক থেকে অ্যাপ্রোচ করে যে ভ্যালুটা পাবো সেইটা হলো লেফট হ্যান্ড লিমিট হলো, ঠিক আছে। আর যখন ডান দিক থেকে অ্যাপ্রোচ করছি, যে ফাংশনটা যেভাবে লিমিট করছে আমাদের, সেটাকে বলবো রাইট হ্যান্ড লিমিট। তো সেটা আমরা এইভাবে লিখব, ঠিক আছে। আরো আলাদা আলাদা ভাবে লেখা যায়, তো কোন কোন জায়গায় -0 করে দেয়, +0 করে দেয়, এইভাবেও লেখা যায়। আরো অনেক ভাবে লেখা যায়, লেফট হ্যান্ড লিমিট, কেউ রাইট হ্যান্ড লিমিট, এইভাবেও লেখা যায়। তো আমি মোটামুটি এইভাবে ডিনোট করছি। তো দেখো এইবার তাহলে এমন তো হতেই পারে যে আমরা যখন লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করছি আর রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করছি, দুইবারে ফাংশনটা দুই রকম বিহেভ করছে। যেমন ধরো এই যে ফাংশনটা, এর কথা ভাবো, এটা mod x বাই x যদি হয়, লিমিট x টেন্ডস টু 0 ধরে নাও, ঠিক আছে। এক্ষেত্রে চলো দেখা যাক, যখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করছি, তখন এটা কি হবে, এর ভ্যালুটা কি হবে সেটা বার করব, তারপর রাইট হ্যান্ড লিমিট থেকে কি হবে ভ্যালু সেটা আমরা বার করব। তো এবার দেখো আমরা কি লিখেছি, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস। তো এর মানে কি, মানে হচ্ছে ধরো এটা 0 পয়েন্ট, তো আমরা লেফট সাইড থেকে অ্যাপ্রোচ করছি, তাই না। তো 0 লেফট সাইডে তোমরা নাম্বার লাইনে কল্পনা করো, সংখ্যার কাছে কল্পনা করো। তো সেক্ষেত্রে কি 0 বাঁ দিকে যত নাম্বার আছে সবাই নেগেটিভ হবে। তার মানে যখন আমরা লেফট হ্যান্ড লিমিট নিচ্ছি, মানে বাঁ দিক থেকে অ্যাপ্রোচ করছি, সেক্ষেত্রে কি হবে, x এর ভ্যালুটা নেগেটিভ হবে, তাই না, x নেগেটিভ হবে। এবার দেখো mod x, mod x সমান কি হয়, mod x তোমরা যদি পড়ে থাকো mod x ভালো করে, তাহলে শিখে থাকবে যে mod x = -x + x যদি
x নেগেটিভ হয় তাহলে mod x ইকুয়ালস টু মাইনাস x হয়, আর যদি পজিটিভ হয় তাহলে mod x ইকুয়ালস টু x হয়, তাই না? মানে অ্যাকচুয়ালি mod x মানে mod করার পর সবসময় পজিটিভ ভ্যালু পাবো। তো যদি মডটাকে আমরা তুলে দিই তাহলে নেগেটিভ নাম্বার যদি পাই x নিচে, তাহলে একটা নেগেটিভ করে এটাকে পুরোটাকে পজিটিভ করে দেবো, আর পজিটিভ হলে তো কিছু করার দরকার নেই, সেটাই উপর দিকে। তো এই কনসেপ্টে এটা আমরা মাথায় রাখতে পারি। তো চলো তাহলে আমরা কি পাচ্ছি, mod x ইকুয়ালস টু এখানে মাইনাস x পাবো, আর নিচে তো x আছে, ঠিক আছে, বোঝা গেল? তো এখান থেকে x আর x ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা -1 পাবো। এবার দেখো x x আমরা কাটতে পারলাম কেন? কারণ x not equals to 0 এই কারণে কেটেছি, তাই না? বুঝে গেল? যদি x equals to 0 হতো তাহলে কাটাকুটি হতো না। তো এখানে এর ভ্যালু কি হলো, -1। তার মানে আমরা লেফট হ্যান্ড লিমিট এই ফাংশনটা পেলাম -1। এর জন্য রাইট হ্যান্ড লিমিট বার করে দেখি কি আছে। তো একই ভাবে আমরা ভাববো নিচে হয়তো দেখা না যেতে পারে, আমি উপরে দিচ্ছি, ঠিক আছে? চলো এটা মুছে দিলাম। উপরে আমরা ফাইন্ড করছি রাইট হ্যান্ড লিমিটটা, এইখানে লিমিট x টেন্ডস টু 0 প্লাস mod x বাই x। তো একই ভাবে এইবার দেখো যে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করছি, আর আমাদের লিমিট হচ্ছে 0 পয়েন্ট, তার মানে 0 পয়েন্টের এদিকে আসতে পারবো না। তো যখন আমরা রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করছি তখন কি হবে, x এর ভ্যালু অলওয়েজ পজিটিভ হবে। আমরা জানি নাম্বার লাইনে 0 ওইদিকে পজিটিভ, তার মানে পজিটিভ মানে 0 পজিটিভ, এই x পজিটিভ মানে mod x এর ভ্যালু x, x বাই x কি হবে, এর ভ্যালু হবে x x কেটে যাবে, তো এর ভ্যালু হবে 1। এবার দেখো আমরা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আলাদা পেলাম, তাই না? তো তার মানে কি, ফাংশনটা যখন এই দিক থেকে, এই যে পয়েন্টের এই দিক থেকে অ্যাপ্রোচ করছি তখন একরকম ভ্যালু আসছে, আর তখন রাইট হ্যান্ড সাইড দিয়ে অ্যাপ্রোচ করছি তখন অন্য রকম ভ্যালু আসছে, দুটো আলাদা ভ্যালু আসছে, তাই না? তো এইটাকে আমরা কি পেলাম, তার মানে আমরা পেলাম যে left hand limit of this does not equals to right hand limit of this, right? তো আমরা left hand limit আর right hand limit unequal পেলাম, তাহলে কি লিখতে পারি যে এর সীমা এর এর x equals to 0 বিন্দুতে সীমা অস্তিত্ব নেই, তাই না? অস্তিত্ব নেই, বা এই ফাংশনে লিমিট অফ দিস ফাংশন ডাজ নট এক্সিস্ট অ্যাট x equals to 0, ঠিক আছে? তো বোঝা গেল? তার মানে আমরা কি পেলাম, যখন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো সমান হবে তখন সীমার অস্তিত্ব থাকবে ওই নির্দিষ্ট বিন্দুতে, আর যদি সমান না হয়, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান না হয় তাহলে ওই বিন্দুতে লিমিটের বা সীমার অস্তিত্ব থাকবে না, ঠিক আছে? বুঝে গেল? এইবার আমরা কিছু লিমিটের কিছু প্রপার্টি সম্বন্ধে দেখব। দেখো যদি যদি আমরা একটা লিমিট এইভাবে গুণফলে থাকে,
h of সরি এখানে x লিখো, এখানে x লিখো, যদি এমন গুণফলে থাকে তাহলে আর এবং এই যে এই দুটো ইন্ডিপেন্ডেন্টলি ভাবে এক্সিস্ট করে, মানে লিমিট এই দুটো যদি এক্সিস্ট করে, অস্তিত্ব থাকে এই দুটো লিমিট যদি এটা আর এটা যদি এক্সিস্ট করে আলাদা আলাদা ভাবে, তাহলে এইটাকে আমরা লিখতে পারি এইভাবে, গুণের আকারে লিখতে পারি। ঠিক আছে, একইভাবে যদি এখানে তিনটে ফাংশন গুণ থাকতো এবং প্রত্যেকটা ফাংশন এক্সিস্ট করতো, মানে প্রত্যেকটা ফাংশনের লিমিট এক্সিস্ট করতো, তাহলে আমরা তিনটে এইভাবে গুণে লিখতে পারতাম এইভাবে। তো একইভাবে যদি ভাগে থাকে, ধরো এমন আছে প্রবলেম g of x আর নিচে h of x, তাহলে আমরা এটাকে লিখতে পারি লিমিট g of x h of x, যেখানে কন্ডিশন কি এই দুটো একই ভাবে, মানে অস্তিত্ব, এই দুটো সীমার অস্তিত্ব থাকতে হবে। ঠিক আছে, আর তোমার এখানে একটা, যখন আমরা ভাগের কথা বলছি, একটা স্পেশাল কন্ডিশন, limit x tends to a, h of x এর ভ্যালু does not equals to 0। ঠিক আছে, যেহেতু আমরা নিচে লিখছি সেহেতু এই কন্ডিশনটা স্যাটিসফাই হতে হবে। ঠিক আছে, আর কি এই দুটো মেইন প্রপার্টি জানতে হবে আমরা যখন লিমিটেড প্রবলেম সলভ করব। ঠিক আছে, চলো এবার আমরা ডাইরেক্ট ফর্মুলায় চলে যাই। তো আমরা লিমিটের যে মোটামুটি মেন 7টা আশেপাশে ফর্মুলা আছে, যেগুলো লিমিটের যে প্রবলেমগুলো আমরা সলভ করব সেইগুলোই 7টা মোটামুটি মেন 7টা ফর্মুলা আছে, এইগুলো আমরা মনে রাখবো। এছাড়াও কিছু স্পেশাল ফর্ম আছে, সেগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় আস্তে আস্তে আমরা শিখবো। তো প্রথমে 7টা মেন ফর্মুলা আমি ডিসকাস করব। তো প্রথম যে ফর্মুলা সেটা হচ্ছে এই যে, এটা একটা স্পেশাল এক্সপ্রেশন, লিমিট, এর লিমিট কি হয়, এর লিমিট ইকুয়ালস টু 1। এইবার দেখো তোমরা এমন ভেবে নিও না যে এই যে এটা লেখা হলো এটা ম্যাথমেটিশিয়ানরা এমনি ধরে নিয়েছে, না, এটা প্রুফ আছে। ঠিক আছে, তো আমি সব কিছুর প্রুফ এই ভিডিওতে ঢুকিয়ে ভিডিওটা লম্বা করতে চাইছি না, এগুলো স্পেশাল কোনো ক্লাস নিলে তাতে আমি এক্সপ্লেন করে দেবো। তো আপাতত আমরা ফর্মুলাগুলো মনে রাখবো এবং সেই ফর্মুলাগুলো কিভাবে অ্যাপ্লাই করব আমাদের প্রবলেম সলভের ক্ষেত্রে সেটা দেখবো। তো চলো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য আমি একটা প্রবলেম নিচ্ছি। যেমন ধরো লিমিটের এই প্রবলেমটা, এগুলো খুব বেসিক প্রবলেম, খুব ইজিলি তোমরা সলভ করতে পারবে। তো প্রবলেমটা হচ্ছে sin a sin 2x by 2x square plus x। তো এই যে এই প্রবলেমটা আমরা এই যে ফর্মুলাটা শিখলাম সেই ফর্মুলাটা ইউজ করে সলভ করব। তো দেখা যাক, তো উপরে দেখো sin 2x আছে, তাই না, আর নিচে 2x স্কয়ার প্লাস x আছে। আমরা যদি ডাইরেক্ট x এর লিমিটিং ভ্যালুটা পুট করে দিই তাহলে উপরে কি পাচ্ছি sin 0, আর তার মানে sin 0 0, তাহলে উপরে 0 পাচ্ছি, নিচে পাবো 0 0 0, তাহলে 0/0 ফর্ম পেয়ে যাচ্ছে। তাহলে ডাইরেক্ট পুট করা যাবে না, ডাইরেক্ট পুট করে আমরা লিমিটিং ভ্যালু বার করতে পারবো না এক্ষেত্রে। এই ক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। এবার দেখো ফর্মুলা এখানে x আছে, এখানে 2x আছে, তাই না। তো আমাকে ফর্মুলার ফর্মে আনতে গেলে এই যে 2x টাকে আমরা প্রথমে কিছু একটা ধরে নেব। হ্যাঁ, তো চলো ধরে নিই যে 2x z। ঠিক আছে, ধরি বা লেট লিখলাম আমি, ধরি বাংলায় লিখলে ধরি লিখবে। তো এইবার ভেবে দেখো যখন x টেন্ডস টু 0, যখন, বা এইভাবে লিখতে পারো যে z টেন্ডস টু 0, এবার দেখো z ইকুয়ালস টু 2x, তাহলে x যদি এইভাবে লেখো এটাকে z ইকুয়ালস টু 2x, তাই না। এবার ধরো x টেন্ডস টু 0 আছে, তাহলে
2x যদি আমরা করি তো সেটাও কি হবে 0 এর দিকেই যাবে। তো আমরা খুব একটা ছোট নাম্বার টেন্ডস টু 0 নাম্বার তাকে 2 দিয়ে গুণ করলে কি সেটাও টেন্ডস টু 0 ই হবে, তাই না? তো কি হবে z টেন্ডস টু 0, তাই না? as x টেন্ডস টু 0, ঠিক আছে? তো এইটাকে এবার আমরা z এর ফর্মে লিখব। তাহলে কি পাবো sin z বাই এখানে কি আছে x স্কয়ার। এবার দেখো x সমান কি হবে, x সমান পাবো z বাই 2। তাহলে এটা কি হচ্ছে 2 ইনটু z স্কয়ার বাই 4 প্লাস z বাই 2। ওকে, তো এইখান থেকে দেখো আমরা z কমন নিতে পারছি, তাই না? আচ্ছা আমি এখানে লিমিটটা লিখি, লিমিটটা লিখে দিলাম z টেন্ডস টু 0। তাহলে এটা কি আসছে লিমিট z টেন্ডস টু 0 sin z, আর এখান থেকে z টা কমন নিলে তারপরে কি পড়ে থাকছে এই যে 2 2 কেটে গেল, তাহলে এখানে থাকছে z বাই 2 প্লাস হাফ। ঠিক আছে, এটা আসছে। তো এইবার আমরা একটু আগে একটা প্রপার্টি শিখলাম যে দুটো আলাদা আলাদা ফাংশনের যদি লিমিট এক্সিস্ট করে এবং তাদের গুণফল লেখা আছে তাহলে আমরা সেটাকে এইভাবে ভেঙে দিতে পারি, তাই না? তাহলে আমরা এখানে দুটো জিনিস পাচ্ছি, sin z বাই z ইনটু 1 বাই z বাই 2 প্লাস হাফ। এবার দেখো তোমরা এই ফর্মটা পেয়েছো, এই ফর্মটা কি ইকুয়ালস টু 1 হয়, তাহলে এটা এক্সিস্ট করছে। এইটা একবার চেক করে নিয়ে যান। তাহলে এখানে কি আছে z বাই 2 প্লাস হাফ। তাহলে আমরা z এর জায়গায় যদি 0 বসাই তাহলে 0 বাই 2 প্লাস হাফ, তাহলে আমরা কি পাচ্ছি 1 বাই হাফ এর ভ্যালু পাচ্ছি। তাহলে এটা কি এক্সিস্ট করছে, মানে এর ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা। তাহলে অসুবিধা নেই, আমরা ভেঙে দিতে পারি, তাই না? তো এইটাকে আমরা এইভাবে ভেঙে দিতে পারি sin z বাই z x x নাই, এখানে z টেন্ডস টু 0, এখানে হবে z বাই 2 প্লাস হাফ। তাহলে আমরা এই এক্সপ্রেশনটা ইকুয়ালস টু 1 শিখেছি বাকি। এবার দেখো এখানে x লেখা থাকুক z লেখা থাকুক এগুলো কি একটা ভ্যারিয়েবল, তো তাতে আমাদের যায় আসে না, এটা একই জিনিস। ঠিক আছে, এটার ভ্যালু কি হবে 1 বাই 0 বাই 2 প্লাস হাফ। ওকে, তাহলে এটা হবে 2 অ্যানসার। ওকে, কারণ এটা হাফ আছে তো এটা উল্টে যাবে 2 অ্যানসার। তো আমরা এই এক্সপ্রেশনটা নিয়ে এই প্রবলেমটা সলভ করে ফেললাম। ঠিক আছে, তো এইভাবে আরো প্রবলেম আমরা সলভ করব। তো আমরা চলে যাচ্ছি নেক্সট ফর্মুলা। তো নেক্সট ফর্মুলাটা কি দেখি। নেক্সট ফর্মুলাটা হচ্ছে এই যে এইটা ফর্মুলা নাম্বার 2, লিমিট x টেন্ডস টু 0 আমরা যদি লগ নিই ই বেস সে লগ নিই সেটা হবে 1 প্লাস x বাই x। এই যে ভাবো এই এক্সপ্রেশনটার ভ্যালু কি হবে। এগেন আমরা যদি ডাইরেক্ট পুট করে দিই আমরা কি পাবো log 1 বাই x, log 1 0 আর x এর ভ্যালু 0, তাহলে এটাও 0 বাই 0 ফর্ম আসছে। ঠিক আছে, তো এই এক্সপ্রেশনটার ভ্যালু হবে 1। আমি আবারও বলছি এগুলো আমরা বা ম্যাথমেটিশিয়ানরা যারা এগুলো প্রুফ করেছে তারা এরকম মন হয়েছে লিখে দিয়েছে এমন নয়, এগুলোর প্রুফ আছে, মানে তুমিও প্রুফ করতে পারবে এগুলো। ঠিক আছে, এগুলো আকাশ থেকে টপকে পড়েনি, এগুলো প্রুফ রয়েছে। ঠিক আছে, তো চলো এই ফর্মুলা দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করি। তো এইটা এই প্রবলেমটা নেক্সট x tends to 0 log 1 plus 4x by 3x লিখলাম। তো এই ক্ষেত্রে যেখানে x থাকার কথা সেখানে আছে 4x, তাই না? তো আমরা এইটাকে ম্যাচ করার জন্য 4x কে z ধরে নেব। ঠিক আছে, তো লেট বা ধরি যা লিখবে z equals to 4x
x ইকুয়াল টু কি লিখতে পারি z/4, তাই তো? তাহলে এই এক্সপ্রেশনটা কি হবে, লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus z আর নিচে এটা কি আছে 3x, তাহলে x এর জায়গায় যদি এর ভ্যালু পুট করে দিই 3/4 z, রাইট? তো আমরা এই এই এক্সপ্রেশনটা ভ্যালু এক্ষুনি শিখলাম যে 1 হয়, তাই না? তাহলে এই যে পার্টটা এটাকে আমরা লিমিটের বাইরে নিয়ে চলে আসি, এটা কি আছে 1/3/4, তাহলে এটা হয়ে যাবে 4/3 লিমিট। একবার লিখছি যেহেতু প্রথম বা আমি একটু বেশি লাইন লিখছি, ঠিক আছে? তোমরা একবার শিখে গেলে এই লাইনগুলো স্কিপ করতে পারবে। তো আমরা জানি এই এক্সপ্রেশনটার ভ্যালু হচ্ছে 1, তাহলে আমরা কি পেলাম 4/3 आंसर। ওকে, চলো আর একটা প্রবলেম সলভ করা যাক এই ফর্মুলা দিয়ে। তো প্রবলেমটা আমি নিচ্ছি লিমিট x টেন্ডস টু e log x minus 1 আর নিচে আছে x minus e। এবার দেখো আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করতে চাই, এখানে কি আছে, এখানে আছে টেন্ডস টু 0 কিন্তু এখানে আছে টেন্ডস টু e, তাহলে কিভাবে করব সলভ, আর উপরে log x minus 1, ঠিক আছে? আমি বুঝবোই না কি করে এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব, তাই না? পরীক্ষায় তো বলবে না সবসময়, কিছু ক্ষেত্রে বলতে পারে যে এই ফর্মুলাটা ইউজ করে করো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানে তুমি জানবে না কোন ফর্মুলা, সেটা নিজে আইডেন্টিফাই করতে হবে, তাই না? তো উপরে দেখো log x আছে, আবার আমরা যদি ডাইরেক্ট e বসিয়ে দিই তাহলে কি হবে, এটা 1 হয়ে যাবে। আমরা এখানে যে লগগুলো লিখছি তার বেস e হবে, আমরা এটা ধরে নিচ্ছি, ঠিক আছে? তো এটা 1 আসবে, 1 1 0 হবে, আর নিচে যদি e বসিয়ে দিই 0 হয়ে যাবে, সেম 0/0 ফর্ম আনডিফাইন্ড হয়ে যায়। তো আমরা যখন লিমিটিং ভ্যালু বার করছি তখন যেহেতু লগ আছে, তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো দেখো নিচে 0ই আসছে, এখানেও নিচে x টেন্ডস টু 0 0ই আসছে, আর উপরে এখানে যেটা রয়েছে এখানে একসঙ্গে রয়েছে এক্সপ্রেশনটা, এটা ছড়ানো রয়েছে, তাই তো? তো তাহলে আমরা চেষ্টা করি প্রথমে এইটাকে সিম্পলিফাই করার, তাই না? তো আমরা কি জানি 1 সমান কি জানি log e, ঠিক আছে? যেহেতু আমরা log মানে এখানে e বেশি ধরছি, তাহলে log e, তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে log x minus log e x minus e। তো এটা কি হয়, এটা তোমার হয়ে যাবে x minus c আর পুরো হবে, যেহেতু মাইনাস আছে দুটো লগ এর মাঝে, এইটা হয়ে যাবে x বাই e, তাই না? তো এইবার আমরা x minus c equals to z ধরে নিচ্ছি, z equals to এটা ধরি, ঠিক আছে? তাহলে z tends to কি হবে 0 as x tends to e, ঠিক আছে? তাহলে এই এক্সপ্রেশনটা কি পাবো আমরা, এটা পাবো লিমিট z tends to 0, নিচে z আসবে, ঠিক আছে? নিচে z চলে এলো, আর তাহলে x সমান কি পাচ্ছি আমরা, x সমান পাচ্ছি e প্লাস z প্লাস e, তাই না? তো এইখানে log আসছে z প্লাস e, তো z প্লাস e x এর জায়গায় বসালাম, নিচে বাই e আছে, ঠিক আছে? তো এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি আমরা কি পাবো, log z বাই e প্লাস 1, বা এইভাবে লিখতে পারি আগে পরে 1 প্লাস z বাই e, রাইট? এইবার দেখো আমরা
এইখানে এই ফর্মে এক্সাক্ট পাইনি, এখানে x এর জায়গায় বা z এর জায়গায় কি দিয়েছে z বাই e, তাহলে আমাকে নিচেও যে x টা আছে তার জায়গাতেও z বাই e লিখতে হবে। তো আমরা চলো একটু স্টেপ জাম্পটা শিখি, ঠিক আছে? একটু দু চারটে প্রবলেম সলভ করেছি, তো এবার আমরা স্টেপ জাম্প একটু শিখি। তো এই ক্ষেত্রে আমরা তৃতীয় একটা ভ্যারিয়েবল নেব না, আমরা এটাকে গুছিয়ে নিব, ঠিক আছে? তো এবার একটু ভেবে দেখো, যদি z টেন্ডস টু 0 হয়, z এর সীমার মান যদি 0 হয়, তাহলে z এর 0 কে যদি আমরা e দিয়ে ভাগ করি, সে 0 থেকে কনভার্জ করবে, 0 থেকে টেন্ডস টু হবে। তো এটাও 0 এর দিকে যাবে, তার মানে এইটা z বাই e টেন্ডস টু 0 ই হবে। তখন আমরা তাহলে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করার জন্য আমাকে ডিনোমিনেটরে এই হরেও এই ফর্মটা আনতে হবে z বাই e। তাহলে আমি এখানে যোগ করে একটা e ভাগ করেছি, তো সেই কারণে এখানে একটা e গুণ করতে হবে নিচে, তার মানে আমি বাইরে এটাকে লিখছি 1 বাই e, ঠিক আছে? বুঝে গেল? আর আমরা জানি z টেন্ডস টু 0, তার মানে z বাই e টেন্ডস টু 0, তাই না? তাহলে এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা লিখতে পারি 1, ঠিক আছে? বুঝে গেল? ক্লিয়ার? চলো এবার তৃতীয় ফর্মুলাটা শেখা যাক। আমরা 3 নম্বর ফর্মুলাটা শিখবো। তো তোমাদের আমি সাজেস্ট করব একটা সূত্রের খাতা আলাদা করতে, যেটা একটা ছোট খাতা হবে এবং তার মধ্যে যত স্পেশাল নোট থাকবে সেগুলো নোট করবে। আর তোমার ফর্মুলা যেগুলো তোমার মনে রাখতে হবে অঙ্ক করতে গেলে, সেই ফর্মুলাগুলো সেই সূত্রের খাতায় নোট করতে করতে যাবে, বা ক্লাসের শেষে নোট করে নেবে, ঠিক আছে? রাফ খাতা থেকে পড়ে এমন একটা খাতা বানাতে সাজেস্ট করবো। তো চলো 3 নম্বর ফর্মুলাটা শেখা যাক। তো 3 নম্বর ফর্মুলাটা কি আছে? আচ্ছা, এই যে এটা x tends to 0 e to the power x minus 1 by x। দেখো একইভাবে যদি তোমরা ডাইরেক্ট x এর ভ্যালু এখানে পুট করো, লিমিটিং ভ্যালু পুট করো, তাহলে সেই 0 বাই 0 ফর্ম চলে আসবে। তো এইটার ভ্যালু আমরা 1 পাবো, ঠিক আছে? তো এটা মনে রাখতে হবে। চলো এটাকে একটা প্রবলেম সলভ করা যাক। তো এই প্রবলেমটা নেওয়া যাক। লিমিট x টেন্ডস টু 0, উপরে আছে log 1 plus x plus sin x, আর নিচে আছে e to the power x minus 1, ঠিক আছে? এটা দেখতে একটু বড় লাগছে, দু তিনটে এক্সপ্রেশন, কিন্তু খুব ইজি না। তো আমরা সেকেন্ড যে ফর্মুলাটা শিখেছিলাম সেখানে কি ছিল? log 1 plus x by x ছিল। ফার্স্ট যে ফর্মুলাটা শিখেছিলাম তাতে কি ছিল? sin x by x ছিল। আর যেটা এখন শিখলাম সেখানে কি আছে? e to the power x minus 1 by x। তাহলে আমরা যদি সবগুলো নিচে নিচে একটা x ডিভাইড করতে পারি, তাহলে সবগুলো একটা সবকটা ফর্মই একটা ফর্মুলায় চলে আসবে। তো কিছু না, শুধু ওরকম x টাকে আমরা ডিভাইড করব। তো আমরা পুরো হরটাকে, পুরো নিউমারেটরটাকে x দিয়ে ডিভাইড করলাম, ঠিক আছে? ডিনোমিনেটরটাকেও x দিয়ে ডিভাইড করলাম। যেহেতু উপর নিচে দুটোকে x দিয়ে ডিভাইড করলি, তাহলে ব্যালেন্স হয়ে গেল। এবার দেখো, আমরা যদি প্রথমে যে নোটটা লিখেছিলাম, যে উপরের ফাংশনটা যদি আলাদাভাবে লিমিট এক্সিস্ট করে, নিচের ফাংশনটা এক্সিস্ট করে এবং নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমরা লিমিটটাকে এভাবে ভাগ করে দিতে পারি, তাই না? তো উপর নিচে এরকম আলাদা করে লিখতে পারি। তো এই ক্ষেত্রে দেখো এই এক্সপ্রেশনটার ভ্যালু কি হবে? 1 হবে, তাহলে 0 আসছে না। তাহলে আমরা ওই প্রপার্টিটা এখানে ইউজ করতে পারি ইজিলি। তো এখানে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 e to the power x by x, উপরে এইভাবে এটাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? log 1 plus x by x, এইটা হবে sin, আচ্ছা এখানে লিমিটটা লিখবো লিমিট x tends to 0 sin x by x। তাহলে দেখো এর ভ্যালু কত পড়েছিল? আমরা 1, এর ভ্যালু 1 আর নিচে এর ভ্যালু 1, তাহলে এটা হচ্ছে 2 বাই l ইকুয়ালস টু 2, ঠিক আছে? তো এটা খুব ইজিলি আমরা সলভ করে ফেললাম। তো এরপর
4 নম্বর ফর্মুলায় আমরা যাব, ঠিক আছে? তো 4 নম্বর ফর্মুলা যেটা আমরা শিখবো সেটা দেখা যাক। 4 নম্বর ফর্মুলা হচ্ছে এইটা, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x 1 বাই x, ঠিক আছে? এটা কেমন জিনিস হচ্ছে, 1 এর সঙ্গে একটা টেন্ডস টু 0 লিমিটিং ভ্যালু না, সেটা যোগ হচ্ছে আর মাথায় 1 বাই x, তার মানে ইনফিনিটি আসছে, তাই না? একটা তো এইটা ইকুয়ালস টু কি হবে, এইটা ইকুয়ালস টু হবে e, ঠিক আছে? এটার ভ্যালু হবে e। এবার এইটাকেই আমরা আরেকভাবে লিখতে পারি, ধরো আমরা x টেন্ডস টু ইনফিনিটি লিখছি, ঠিক আছে? x টেন্ডস টু ইনফিনিটি লিখছি এবং x প্লাস 1 বাই x লিখছি, তাহলে এর যদি লিমিট বসানো হয় ইনফিনিটি, তাহলে 1 বাই x এর এটা কি হবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 বাই x ইকুয়াল টু 0 হবে। কারণ আমরা যখন একটা অনেক বড় সংখ্যা যখন হরে থাকবে তখন সেই ভাগফলটা ছোট হতে থাকবে এবং এই নিচের যে ফাংশনটা, নিচের যে সংখ্যাটা সেটা যখন ইনফিনিটি দিকে কনভার্জ করবে তখন ওভারঅল যে ফাংশন সেটা 0 দিকে টেন্ডস টু হয়ে যাবে, ঠিক আছে? 0 দিকে চলে যাবে। তাহলে এইটা যেমন টেন্ডস টু 0 ছিল এই পার্টটা, এখানেও এই যে পার্টটা এটাও টেন্ডস টু 0, আর এই যে উপরের পার্টটা এটা ছিল টেন্ডস টু ইনফিনিটি, তো এই ক্ষেত্রেও এটা ইনফিনিটি থাকবে, ঠিক আছে? x লেখার মান বুঝতে গেল? তো এবার চলো এইটা দিয়ে কিছু প্রবলেম সলভ করা যাক। তো আমি প্রবলেম দেখি কিভাবে। এই প্রবলেমটা আমি নিচ্ছি, লিমিট x টেন্ডস টু 0 x টেন্ডস টু 0 1 plus 2x whole to the power 1 by x, ঠিক আছে? এটার লিমিট আমাকে বার করতে হবে। তো এবার দেখো আমরা যে টেন্ডস টু 0 আছে তাহলে উপরেরটা আমরা ইউজ করব, দুটো একই, শুধু ফর্ম দুটো চেঞ্জ করা আছে, একটা টেন্ডস টু ইনফিনিটি দিয়ে একটা টেন্ডস টু 0 দিয়ে আছে, ঠিক আছে? তো যখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব, এখানে x এর জায়গায় 2x আছে, তাই না? তো আমাকে যেখানে যেখানে x আছে সব জায়গায় 2x লিখতে হবে, তবে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে চলো 2x লেখা যাক, যেখানে যেখানে x আছে। তো এখানে 2x আছে, এখানে 2x লিখতে হবে, তবে আমি ফর্মুলাটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তো এখানে 2 আনতে গেলে কি করতে হবে আমাদের, 2x, তাহলে নিচে 2 গুণ করেছি তাহলে উপরেও 2 গুণ করতে হবে, ঠিক আছে? আমি ঠিক লিখেছি? তো এবার দেখো আমরা তাহলে তো এটাকে এইভাবে লিখতে পারি, তাই না? 2x টেন্ডস টু 0, আগে আমরা কি করছিলাম, এটাকে আলাদা একটা ভ্যারিয়েবল লিখে সেটাকে লিখছিলাম, আমাদের কম্পেয়ার করতে সুবিধা হয়ে পড়ে। এবার একটা দুটো প্রবলেম আমরা করেছি, তো এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে 1 বাই 2x, এবার এই উপরে 2 আছে, তো এটাকে আমরা এইভাবে হোল স্কয়ারে লিখতে পারি, তাই না? তো দেখো আমরা কি হচ্ছে 2x টেন্ডস টু 0 হচ্ছে, তাহলে 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 1 বাই 2x, এইটার সঙ্গে মিলে যাচ্ছে, তাই না? তো এই যে ভিতরের এক্সপ্রেশনটা ইকুয়ালস টু আমরা e লিখতে পারি, তো এটা হয়ে গেল e স্কয়ার, ঠিক আছে? তো এর অ্যানসার চলে এলো e স্কয়ার। চলো আরেকটা প্রবলেম করে দেখা যাক এই ফর্মুলাটা দিয়ে। চলো ঠিক আছে, x টেন্ডস টু 1, ওকে? প্রবলেমটা হচ্ছে x টেন্ডস টু 1 x টু দি পাওয়ার 1 বাই 1 মাইনাস x, ঠিক আছে? তো এইটার মান বার করতে হবে, ঠিক আছে? এবার এখানে x টেন্ডস টু 0 ছিল আর এখানে কি আছে x টেন্ডস টু 1, তাহলে আমাদের প্রথমে এটাকে x টেন্ডস টু 0 করতে হবে, ঠিক আছে? তো যখনই আমরা বুঝবো কি করে এই ফর্মুলাটা ব্যবহার করব, আমরা যখনই পাওয়ারে এরকম কিছু একটা পাবো, ঠিক আছে, তখনই এইটা অ্যাপ্লাই করার চেষ্টা করব, ঠিক আছে? এটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো
চলো আমরা এটাকে প্রথমে লেট করে নিই। জেড ইকুয়ালস টু, এবার আমাকে জিরো করতে হবে তাই না, যে ভ্যারিয়েবলটা নেবো সেটা টেন্ডস টু জিরো হতে হবে, তাহলে এখানে এক্স টেন্ডস টু 1 আছে, তাহলে জেড কে আমরা এইটা ধরে নিচ্ছি, ঠিক আছে, বা এখানে এক্সপ্রেশনটা আছে। সো আমরা কি এইটা ধরে নেওয়া ঠিক হবে আমাদের? চলো দেখা যাক কি করা যায়, ঠিক আছে, সরি অন এক্স। তাহলে এবার দেখো এই যদি এক্স যদি টেন্ডস টু 1 হয় তাহলে জেড টেন্ডস টু 0 হচ্ছে, তাই না? তাহলে আমরা এই এক্সপ্রেশনটাকে কি লিখতে পারি, লিমিট z টেন্ডস টু 0। আচ্ছা তাহলে x ইকুয়ালস টু কি হবে সেটাও লিখে দিই, তাহলে সেটা হবে 1 মাইনাস z, তাই না? তাহলে এটা পাচ্ছি 1 মাইনাস z, আর উপরে পাচ্ছি 1 বাই z, তাই না? এইবার দেখো এইখানে কি ছিল, প্লাস ছিল, আর এখানে হয়ে গেছে সরি, এখানে হয়ে গেছে মাইনাস সাইন, তাই না? যদি আমরা এটাকে উল্টে লিখতাম তাহলে কি পেতাম, যদি আমরা উল্টে লিখতাম, ধরো এটাকে এইভাবে লিখতাম x minus 1, তাহলে কি পেতাম, x equals to পেতাম z plus 1, তাহলে আমরা ঠিক এই ফরম্যাটে পেয়ে যেতাম। তো এইভাবে লিখলেও আমাদের আসবে, তবে আমি এক্সাক্ট এই ফরম্যাটে আসলে তো সেটা চেষ্টা করছি, তাহলে আমি এইভাবে লিখছি, ঠিক আছে, এইভাবে লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে, এইভাবে লিখছি। তাহলে z টেন্ডস টু কি হবে, z টেন্ডস টু 0, তাই না? তো এই এক্সপ্রেশনটা কি হয়ে যাবে আমাদের, z টেন্ডস টু 0, x 1 প্লাস z, x এর জায়গায় লিখলাম 1 প্লাস z, আর উপরে আছে তোমার 1 বাই z। এবার দেখো এখানে কি আছে, x minus 1, আর এখানে কি আছে 1 minus x, তাহলে উল্টো, তার মানে আগেটা মাইনাস আসবে, ঠিক আছে। তো এইবার আমরা জানি এই এই এক্সপ্রেশনটা ভ্যালু কি, তাহলে এটা এক্স্যাক্টলি কি হচ্ছে, লিমিট z টেন্ডস টু 0, 1 প্লাস z, আর 1 বাই z আছে, আর হোল টু দি পাওয়ারে এই যে মাইনাসটা দিই, তাহলে এটা আসলে কি ই হয়ে যাচ্ছে ভিতরের এক্সপ্রেশনটা, আর মাইনাস 1, ঠিক আছে, এটা অ্যানসার হয়ে গেল। এরপরে আমরা ফিফথ যে ফর্মুলাটা সেটা লিখব। তো ফিফথ ফর্মুলাটা হচ্ছে আমাদের x টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n x বাই a, ঠিক আছে। এটা সমান কি হয় সেটা আমরা দেখব। এই যে ফর্মুলা এটা হয় n, এইটা, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা সরি, আমি এখানে একটা জিনিস মিস করছি, আমি লিমিটটা লিখতে ভুলে গেছি, ঠিক আছে, এখানে লিমিটটা হবে x টেন্ডস টু a, ঠিক আছে। হলো, তো এই ফর্মুলার জন্য আমরা একটা প্রবলেম নিই, তো চলো একটা ইজি প্রবলেম নেওয়া যাক। লিমিট x টেন্ডস টু কি আছে 4, আর এখানে হচ্ছে x টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2, আর নিচে রয়েছে হচ্ছে log x minus 3, ঠিক আছে। তো এইবার দেখো আমাদের এই এক্সপ্রেশন মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য নিচে এই ফর্ম্যাটে আসছে x টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n, আবার নিচে যায় x minus a, তাহলে আমরা এই ফর্মুলাটা আনার জন্য এটাকে সাজিয়ে দেব, ঠিক আছে। আমি নিচে কি ভাগ করেছি x minus 4, ঠিক আছে, তো সেই কারণে উপরে x minus 4 এরকম ভাগ করে দেব log x minus 3। এবার দেখো এইটা তো আমরা এই ফরম্যাটে পেয়ে গেছি, এবার এইটার ব্যবস্থা করতে হবে। এটা দেখো আমরা যে log দিয়ে ফর্মুলা শিখেছিলাম যে তো সেইটা মোটামুটি আসছে, তাই না? তো এটাকে সলভ করার জন্য আমরা এটাকে z ধরে নিয়ে করতে পারি। প্রথমে এই পার্টটা লিখবো, তারপরে টোটাল লিমিট লিখছি। তো এইটা কি হচ্ছে, এর সলিউশন হচ্ছে
এখানে n এর জায়গায় কি আছে 7/2, তাহলে 7/2 প্রথমে লিখব, তারপর a এর জায়গায় কি আছে 4, তাহলে ইনটু 4 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এখানে হচ্ছে n হচ্ছে 7/2 মাইনাস 1, ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই এই লিমিটটা। তো এইখানে আমরা এটা লিখে দিলাম, ঠিক আছে। তো এটা কি আসবে, এটা আসবে 7/2 4 টু দি পাওয়ার 2 5/2, ঠিক আছে, এটা আসছে। এবার এই পার্টটার জন্য আমাদের দেখো এটা কি আসছে, এই যে লগের যে সেকেন্ড ফর্মুলাটা ছিল সেটাকে ইউজ করব। তাহলে এই ক্ষেত্রে আমরা x 4 কে আচ্ছা, তো এই ক্ষেত্রে x 4 কে আমরা z ধরে নিচ্ছি, তাহলে z টেন্ডস টু 0 পাবো, যেহেতু x টেন্ডস টু 4, তাই না? তো x 3 ইকুয়ালস টু কি পাচ্ছি, z প্লাস 1, রাইট? আচ্ছা, এইভাবে লিখলে হয়তো তোমরা বুঝতে পারবে না, আমি x ইকুয়ালস টু প্রথমে লিখছি, তারপর বলছি, ঠিক আছে। এইটা থেকে আমরা কি পাই, z প্লাস 4 x ইকুয়ালস টু, তাই না? তো এবার এখানে কি আছে, লগের সঙ্গে, তো যদি এই এক্সপ্রেশনটাকে আমরা এইখানে লিখি, ধরো এটা এইখানটা পাশে লিখে দিলে, তো এই এক্সপ্রেশনটাকে যদি আমরা এখানে লিখি z টেন্ডস টু 0, তাহলে উপরে আমরা পাচ্ছি z, রাইট, আর নিচে পাচ্ছি log z প্লাস 4, x এর জায়গায় আমরা z প্লাস 4 মাইনাস 3, তার মানে z প্লাস 1, ওই যে সেকেন্ড ফর্মুলাটা তাকে 1 বাই করলে এটা আসছে, তাই না? তাহলে যদি আমরা এটাকে 1 বাই করে লিমিটটা 1 পাই, তাহলে তার উল্টো কি হবে, 1 এর উল্টো 1 ই হবে। তাহলে এর যে অ্যানসার সেটা কি আসছে, সেটা হচ্ছে তোমার 7/2। এবার 4 কে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 2 ইনটু 5/2, ঠিক আছে, ইনটু 1, এবার 2 2 কেটে গেল, তাহলে এর অ্যানসারটা এক্স্যাক্টলি কি আসছে, 7/2 ইনটু 2 টু দি পাওয়ার 5, 7 ইনটু 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে। তো এইটা হচ্ছে অ্যানসার, ঠিক আছে। তো এইটা আসছে তোমার 696 6 112, ঠিক আছে। হলো, এটা হলো অ্যানসার। এইবার আমরা 6 নম্বর ফর্মুলাটায় চলে আসছি, বুঝে গেছে? এবার আমরা নেক্সট ফর্মুলায় চলে আসছি, 6 নম্বর ফর্মুলা, যেটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখা যাক 6 নম্বর ফর্মুলাটা, ঠিক আছে। তো 6 নম্বর ফর্মুলাটা কি আছে, 6 নম্বর ফর্মুলা যেটা আমাদের মনে রাখা দরকার সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, এখানে যদি আমরা কি নেওয়া যায় 1 প্লাস x, ঠিক আছে, টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x, যদি এইটা নেওয়া যায় তাহলে এর মানটা কি হবে সেটা ভাবো। এর মানটা কিন্তু 1 হবে না, এর মানটা হবে n, ঠিক আছে। তো এর মানটা n হবে, ঠিক আছে। তো চলো একটা সিম্পল প্রবলেম নিয়ে আমরা দেখি সলভ করি। এখানে এই প্রবলেমটা নিয়ে যাবে 1 প্লাস এক্স মাইনাস 1 বাই সাইন এক্স নাও, ঠিক আছে। এটা যদি নাও, এক্ষেত্রে কি হচ্ছে, এই যে উপরে যে ফর্মটা সেটা এরকম আসছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, এখানে n এর জায়গায় হাফ চলে এসেছে, আর নিচে একটা x আমরা ডিভাইড করলাম এই ফর্মুলাটা আনার জন্য। একইভাবে তাহলে উপরে গুণ করে দিলাম, আর নিচে sin x আছে, sin x টাকে লিখলাম। এবার x বাই sin x কি, আমরা জানি sin x বাই x লিমিট x টেন্ডস টু 0 মানে আর ভ্যালু 1 হয়। এবার সেটাই যদি উল্টে যায় তাহলে কোনো সমস্যা নেই, তার ভ্যালুও 1 ই হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এর ভ্যালু হয়ে গেল হাফ, আর এর ভ্যালু হয়ে যাবে 1, তাহলে এটা হয়ে গেল হাফ। ওকে,
চলো এই ফর্মুলাটা বোঝা গেছে আশা করছি। এবার আমরা লাস্ট যেটা বলছিলাম 7টা ইম্পর্টেন্ট ফর্মুলা, তো তার মধ্যে লাস্ট যে ফর্মুলাটা সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে ax minus 1 by x, ঠিক আছে? এটা আমি 7 নম্বর দিচ্ছি। তো এই ফর্মুলাটা এর মান হবে log a, ঠিক আছে? এখানে লিমিটটা হচ্ছে x টেন্ডস টু 0, ঠিক আছে? এই ফর্মুলাটা আসছে ওই যে e টু দি পাওয়ার x minus 1, এই ফর্মুলাটা থেকে এটা আসছে, ঠিক আছে? এটা থেকে এটা আসছে। তো মেন আমরা এই 7টা ফর্মুলা 7টা ফর্ম মনে রাখবো, বেশিরভাগ অঙ্ক এগুলোকে আমরা সলভ করে দেব, ঠিক আছে? তো এইটার একটা প্রবলেম ভাবা যাবে। আমরা দেখা যাক কি প্রবলেম আছে। তো এই প্রবলেমটা নিচ্ছি, এখানে আছে 4 to the power x minus 4 by x minus 1, okay? Limit x tends to 1, right? Okay, এটা আছে। তো প্রথমত আমাদের এখানে x tends to 0 আনতে হবে, তো আমরা z লেট করছি। লেট z equals to x minus 1, তো z tends to 0, ঠিক আছে? যেহেতু x tends to 1, তো আমরা এখানে x equals to কি পাবো, z plus 1, ঠিক আছে? তো এটা থেকে আমরা লিখতে পারি যে given expression সেটা হয়ে যাবে z tends to 0 উপরে 4 to the power x এর জায়গায় কি হবে z plus 1 minus 4, আর নিচে হবে z, রাইট? তো এইবার দেখো এখানে z plus 1 আছে, 4 আছে, তাহলে আমাকে এই ফর্মে আনতে গেলে a to the power x minus 1 ফর্মে আনতে গেলে এখান থেকে একটা 4 কমন যাবে। তো আমি একটা 4 কমন নিয়ে নিলাম, z tends to 0, এখানে একটা 4 কমন গেছে, তাই না? তো একটা 4 কমন গেছে মানে 4 to the power z minus 1 by z এটা আসছে। তো if এটার ভ্যালু কি হবে log a, তার মানে 4 into log 4, রাইট? এখানে a এর জায়গায় 4 রয়েছে, তাই জন্য log 4। সো এটা আসলে কি হবে, এবার তোমার লগারিদম যদি ভালো করে পড়ে থাকো তাহলে এটা অ্যানসার দাঁড়াবে, এই যে 2 সেটা কি হবে আগে চলে আসবে পাওয়ার থেকে log 2 8 log 2, ঠিক আছে? এটা অ্যানসার হয়ে গেল তোমাদের। তো মেন এই 7টা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। এছাড়াও কিছু স্পেশাল ফর্ম আছে, এছাড়াও লপিতাল রুল আছে, কিছু লিমিটেড প্রবলেম সেটা ইন্টিগ্রেশন দিয়ে সলভ হবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। তোমরা এই 7টা প্রবলেম ভালো করে মনে রাখবে, আর যে তার আগে যে প্রপার্টিগুলো শেখালাম সেটা মনে রাখবে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরের ভিডিওগুলো দেখার জন্য। আর যদি তোমার কোনো বন্ধু যার মনে হয় যে এই ভিডিওটা দেখে হেল্প পাবে তাকে ভিডিওটা শেয়ার করে দেবে। ধন্যবাদ।